প্রথম অধ্যায় উর্বশী। 1873 খ্রিস্টাব্দের 16 আগস্ট। স্থান বেঙ্গল থিয়েটার, 9 বিডন স্ট্রিট, কলিকাতা। মাইকেল মধুসূদনের শর্মিষ্ঠা নাটক মঞ্চস্থ হলো। এই দিনটির বিশেষত্ব ছিল এই কারণে যে স্ত্রী চরিত্র রূপায়ণে এই প্রথম বারাঙ্গনাদের মধ্যে থেকে অভিনেত্রী গ্রহণ করা হলো। থিয়েটার কর্তৃপক্ষ 4 জন বারাঙ্গনাকে অভিনয়ের কাজে লাগিয়েছিলেন, যাদের নাম শ্যামা, গোলাপ, এলোকেশী এবং জগত্তারিণী। গোলাপ যদিও পরবর্তীকালের সবচেয়ে জনপ্রিয় নায়িকা, কিন্তু শর্মিষ্ঠা নাটকে দেবযানীর ভূমিকায় অবতীর্ণ হন এলোকেশী এবং দেবিকার ভূমিকায় জগত্তারিণী। তৎকালীন বেঙ্গল থিয়েটারের পরিচালক গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন মহামতি বিদ্যাসাগর। তিনি এই ধরনের অভিনেত্রী গ্রহণের অত্যন্ত বিরোধী থাকায় বেঙ্গল থিয়েটারের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেন। অভিনয়ের সাবলীলতা এবং নীতিবোধের দ্বৈরথে বিদ্যাসাগরের মতো অতি আধুনিকতম মানুষটিও সেদিন নীতিবোধের কোঠায় পা রেখেছেন। কিন্তু খ্রিস্টপূর্ব প্রথম বা দ্বিতীয় শতাব্দী থেকে আরম্ভ করে 500 বছর আগে পর্যন্ত অভিনয়ের স্বাভাবিকতার দিকেই মন দিয়েছি আমরা, অর্থাৎ তখনও স্ত্রী চরিত্রের অভিনয়ে স্ত্রীরাই প্রাধান্য পেতেন এবং তারা যে অনেকেই অভিজাত বংশীয়া ছিলেন না তার প্রমাণও ভুরি ভুরি আছে। পুরাতন গান নাচের কথা যখন তুললাম, তখন নৃত্যাভিনয়ের প্রথম গুরু ভরতমুনির কথা না বলে পারা যাবে না। তাছাড়া ভরতের নাট্যশাস্ত্র যেহেতু অনেকের মতেই খ্রিস্টপূর্ব শতাব্দীতে রচিত, তাই ইতিহাস পুরাণের চেয়ে তার গুরুত্ব কিছু কম না। তাছাড়া ভরতমুনির নাট্যশাস্ত্রে যেভাবে অভিনেত্রীদের সৃষ্টি কাহিনী বর্ণিত হয়েছে, সেটা বুঝলে বঙ্গরঙ্গমঞ্চের অভিনেত্রীদের পুরাতন পরম্পরাটাও পরিষ্কার হয়ে যাবে। একটা নাটকের মধ্যে যা যা থাকা দরকার, অর্থাৎ বাচিক চমৎকার, ভাবের ব্যঞ্জনা, আঙ্গিক কৌশল, এই সব কিছু প্রয়োজন দেখিয়ে নাট্যশাস্ত্রের প্রথম পাঠ তৈরি করলেন ভরতমুনি। তারপর সুরগুরু ব্রহ্মাকে নাট্যশাস্ত্রের রাফ ড্রাফট দেখানোর পর ব্রহ্মা তাকে বললেন, তুমি কাব্যনাট্যের এত সব ভাবনা ভাবলে, আঙ্গিক, বাচিক এবং সাত্ত্বিক অভিনয়ের নানা নিয়মকানুনের কথাও তুমি বলেছ, তো এই সঙ্গে অভিনয়ের কৈশিকী বৃত্তিটাও তুমি বুঝিয়ে দাও। কৈশিকী মপি যোজয়, এবং তার জন্য আর যা যা তোমার দরকার সেগুলোও বলো। সমস্ত দেব মনুষ্যের সম্পর্কে ঠাকুরদাদার মতো ব্রহ্মা তো দুটো কথা উপদেশ দিয়েই খালাস, কিন্তু নাটক নামানোর ঝামেলা যে কি তা ভরতমুনির মতন একজন সফল পরিচালকের অজানা নেই। কৈশিকী বৃত্তি হলো নৃত্যনাট্যের সেই অংশ যা বাচিক, আঙ্গিক বা সাত্ত্বিক অভিনয়ের সম্পূর্ণতা এনে দেয়। অভিনয়ের ভাব, ব্যঞ্জনা এবং সৌন্দর্য এই কৈশিকী বৃত্তির যোজনাতেই সম্পন্ন হয়। তুলনা দিয়ে বলতে গেলে এ হলো চাঁদের জ্যোৎস্নার মতো, সুন্দরী রমণীর লাবণ্যের মতো। বাচিক সংলাপ, নিরলস অঙ্গ সঞ্চালন এবং রস ভাবের উপযুক্ত প্রকাশ ক্ষমতা, এগুলি নৃত্য কিংবা নাটকের যত বড় অঙ্গই হোক, তার সঙ্গে শিল্পী জনোচিত প্রয়োগ, লালিত্য এবং বিচিত্রই কিন্তু নৃত্য কিংবা নাটকের মধ্যে প্রাণ সঞ্চার করে। কৈশিকী বৃত্তির কাজ এটাই, প্রাণ সঞ্চার করা। বিশেষত শৃঙ্গার রসের অভিনয়, নায়ক নায়িকার অভিনয় কৌশলে এই কৈশিকী বৃত্তির মিশ্রণই দ্রষ্টা শ্রোতার হৃদয় আপ্লুত করে তোলে। ভরতমুনির এতকাল তাঁর নাটক চালিয়ে এসেছেন পুরুষ অভিনেতাদের দিয়েই, কিন্তু শৃঙ্গার রসের নৃত্য নাটকে সুন্দরী স্ত্রীলোক ছাড়া যে কৈশিকী বৃত্তির প্রয়োগ সম্ভব নয়, এ তিনি ভালোই জানতেন। ফলে ব্রহ্মার কথা শুনে তিনি একটু রেগেই গেলেন। তার বক্তব্য, আপনি তো বলেই খালাস, কৈশিকীটাও লাগাও। তা কৈশিকীর অভিনয়ের লোকজন দিন আমাকে। শুধু পুরুষ মানুষ দিয়ে অভিনয়ের মধ্যে এই রসভাব সম্পন্ন শৃঙ্গার আমদানি করা সম্ভবই নয়। এর জন্য রমণী চাই, রমণী। অসখ্যা পুরুষই সাতু প্রজাত্যং স্ত্রী জনাদৃতে। ব্রহ্মা আর দেরি করেননি। ভরতমুনির নাটকের তপস্যা সিদ্ধ করার জন্য ব্রহ্মা তার মন থেকে সৃষ্টি করলেন অপ্সরাদের। শৃঙ্গার রসের ভাব ব্যঞ্জনা ফুটিয়ে তুলে অপ্সরারা ভরতমুনির কৈশিকী বৃত্তির প্রয়োগ ঘটালেন নৃত্যে, নাটকে। লক্ষণীয়, অপ্সরারা সৌন্দর্য এবং রমণীয়তার দিক থেকে প্রজাপতি ব্রহ্মার মানস সম্ভবা হলেও চারিত্রিক দিক থেকে তাদের ব্যবহার তৎকালীন সামাজিকতার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। আরও স্পষ্ট করে বললে বলা যায়, বাংলা রঙ্গমঞ্চের ইতিহাস যদি বেশ্যাদের অভিনয় প্রথম সমৃদ্ধ হয়ে থাকে, তবে সংস্কৃতের নাট্যশালাও পুষ্ট হয়েছিল সর্ববেশ্যা অপ্সরাদের অভিনয়। আমার কথা বিশ্বাস না হলে গুপ্তযুগের তথা ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ কোষকার অমর সিংহের লেখা অমর কোষ খুলুন, দেখবেন অপ্সরাদের পরিচয় দিয়ে তিনি বলেছেন, মেয়েদের মধ্যে উর্বশী, মেনকা, রম্ভার মতো অপ্সরারা হলেন সর্ববেশ্যা, সর্বেশ্যা উর্বশী মুখা।
অপ্সরাদের নাম করতে গিয়ে নবরত্ন সভার এই মাননীয় সদস্যটি যে নামগুলি করেছেন তারা হলেন উর্বশী, মেনকা, রম্ভা, ঘৃতাচি, তিলোত্তমা, সুকেশী এবং মঞ্জু ঘোষা ইত্যাদি। নাট্যশাস্ত্রে দেখবেন যাঁদের নায়িকা পেয়ে ভরতমুনি কৃতকৃতার্থ বোধ করলেন তারাও কিন্তু এই সুকেশী, মঞ্জুকেশী, সুলোচনারা। ভরতমুনির সুবিধার্থে ব্রহ্মা একসঙ্গে অন্তত 22-23 জন অপ্সরাকে ভরতমুনির হাতে সঁপে দিয়েছিলেন। কিন্তু লক্ষণীয় ব্যাপার হলো ভরতমুনি কিন্তু নাটকীয় ভাব ব্যঞ্জনা বিস্তারের জন্য উর্বশী, মেনকা, রম্ভাদের মতো ভুবন বিখ্যাত সুর সুন্দরীদের পেলেন না। ভরতমুনি তাদের নাম জানতেন না এমন নয়, তবে নাট্য সৃষ্টির মধ্যে লোকজীবনের উপাদানই যেহেতু বেশি এবং যেহেতু উর্বশী, মেনকা, রম্ভাদের মধ্যে স্বর্গলোকের অভিসন্ধি মেশানো আছে, তাই খানিকটা বাস্তব চেতনার নির্দেশেই মঞ্জু ঘোষাসী, সুকেশী, সুলোচনাদের মতো প্রায় অশ্রুত অপ্সরাদের নিয়োগ করা হলো নাট্যকর্মে। আমরা অপ্সরাদের উৎপত্তি বিকাশ নিয়ে এখানে বেশি আলোচনা করব না, কিন্তু এটা মানতে হবে যে প্রসিদ্ধ পুরু ভরত বংশের যিনি আদি জননী সেই উর্বশীকেও কিন্তু আমরা ভারতবর্ষের তাবৎ নাটকের আধার শক্তি অথবা বীজ হিসেবেই পাই। যেসব পণ্ডিতেরা ভারতীয় নাটকের মূল অনুসন্ধান করেন তারা সকলেই এই একটি ব্যাপারে একমত যে ভারতীয় সংস্কৃত নাটকের বীজ আছে সুপ্রাচীন ঋগ্বেদের মধ্যেই। ঋগ্বেদের মন্ত্রগুচ্ছের অন্তরে প্রধান যে সূক্তগুলিতে অনেকগুলি মন্ত্রের সংকলন দেশি বিদেশি গবেষকরা নাটকের মূল খুঁজে পেয়েছেন। সেগুলিকে বলা হয় সংবাদ সূক্ত। সংবাদ মানে কথোপকথন, সংবাদ মানে একরূপতা, সাদৃশ্য, যেমন কবি আর সহৃদয় পাঠকের হৃদয় সংবাদ। কথোপকথনের মধ্যে এই হৃদয় সংবাদ নাও থাকতে পারে, কিন্তু সংবাদ শব্দের প্রধান অর্থ কথোপকথনই। যেমন ভীষ্ম যুধিষ্ঠির সংবাদ, অর্জুন কৃষ্ণ সংবাদ, রাজন সংস্মৃত্য সংবাদ মিমন্ধুতম। ঋগ্বেদের মধ্যে প্রধান সংবাদ সূক্ত দুটি হল জমজমি সংবাদ এবং পুরুরবাস উর্বশী সংবাদ। আমরা শুধু বলতে চাই বিক্রমাদিত্যের রাজসভায় যে নবরত্নের সমাহার ঘটেছিল তার অন্যতম রত্ন কোষকার অমর সিংহ যদি উর্বশীকে স্বর্গবিস্বাদের প্রধান পরিচিত মুখ বলে থাকেন, সর্বেশ্বর উর্বশী মুখা, তবে অন্যতর কালিদাস উর্বশীকে বিখ্যাত করে দিয়েছেন পুরু ভরতবংশের আদি জননী হিসেবেই। সবচেয়ে বড় কথা, সুরসুন্দরী অপ্সরাদের সতত অস্থির যে যৌনতার কথা মহাভারত পুরাণে বিখ্যাত হয়ে আছে, যেখানে উর্বশীর মধ্যে আমরা সম্পূর্ণ এক প্রেমিকার হৃদয়ে দেখেছি সুপ্রাচীন ঋগ্বেদের মধ্যেই দেখেছি সুরসুন্দরীর জননী হয়ে ওঠার পরিণতি। স্বয়ং কালিদাসও এই বৈদিক মন্ত্রণা ভুলতে পারেননি বলেই উর্বশীকে নামিয়ে এনেছেন একান্ত মানবিক সত্তার মধ্যে, যেখানে পূর্বরাগ, প্রেম, শৃঙ্গার, বিরহ, শেষ পর্যন্ত পাণ্ডব কৌরব বংশের আদি প্রসূতিকে জননীর স্নেহ পরিণতির মধ্যে প্রতিষ্ঠা করে। চ্যাপ্টার 2। আমাদের ইতিহাস পুরাণে অপ্সরাদের সম্বন্ধে যা বলা আছে তাতে প্রথম যেটা স্পষ্ট হয়ে ওঠে যে অপ্সরাদের মতো এমন সুন্দরী আর পৃথিবীতে নেই। আর এমন ভীষণ রকমের সুন্দরী হলে এমনিতেই আপন সৌন্দর্য, সচেতনতা এবং অনন্ত পুরুষের লোভ দৃষ্টিতে নিজেকে প্রথাগত নৈতিকতায় প্রতিষ্ঠা করাটা খুব কঠিন হয়ে পড়ে। এমনিতে একটা কথাই আছে যে রাজার ঘরে অতিরিক্ত বেশি সময় থাকলে বামুনের চরিত্র নষ্ট হয়, আর অতিরিক্ত রূপ থাকলে নষ্ট হয় স্ত্রী। স্ত্রী বিনশ্বতি রূপেণ ব্রাহ্মণ রাজস্য বয়া। কিন্তু এই লোকমুখরতা যদি নাও মানি, তবুও বলতে হবে যে সর্বসুন্দরী অপ্সরাদের পৌরাণিক উদ্ভবের মধ্যেই নষ্ট হওয়ার মন্ত্র লুকানো আছে। কিন্তু তার মধ্যে নিজে নষ্ট হওয়ার চেয়েও অন্য পুরুষকে নষ্ট করার মন্ত্রণা আরও বেশি। অবশেষে এর চেয়েও কুটিল যুক্তিতে আমার মনে হয় পুরুষ মানুষ স্বেচ্ছাপ্রণোদিতভাবে নিজে নষ্ট হওয়ার জন্যই এমন একটা পৌরাণিকী ব্যবস্থা সামাজিকভাবে রেখে দিয়েছে যাতে শেষ জায়গায় এসে বলা যাবে আমি শান্ত, দান্ত, মুনি ঋষি মানুষ। সমস্ত সংযম করপুটে রাখা আমলকির মতো আমার হাতের মুঠোয়, কিন্তু কি করব, ওই অপ্সরা, মেনকা, রম্ভা, ঘৃতাচি, পুঞ্জিকস্থলায় ওদেরই ছলাকলায় আমার এই দশা হলো। আসলে শুধুই সৌন্দর্য নয়, তার সঙ্গে বৈদগ্ধ্যও আছে। ভারতীয় সভ্যতার ইতিহাস ঘাঁটলে এই কথা প্রমাণিত হয়ে যাবে যে সৌন্দর্যের সঙ্গে শাস্ত্রীয় কলা ও বিদ্যা বৈদগ্ধ্যের প্রধান আধারই ছিলেন গণিকারাই। আর এ প্রসঙ্গে আমরা বিস্তারিত তথ্য এই প্রবন্ধে জানাবো না, তবে এটা অবশ্যই বলবো যে অতিশয় সৌন্দর্যের সঙ্গে যদি বিদগ্ধতার অতিশয় যুক্ত হয় তবে সেই রমণী চিরকালই বেশিরভাগ পুরুষের অনায়ত্তা ছিলেন বলেই গণিকার সম্বোধন লাভ করতেন। এক নিপুণ কবি বলেছিলেন, ওরে মেনকা, রম্ভাদের সঙ্গে কীভাবে সম্ভোগ উপভোগ করতে হয় সে জানেন সুরপতি ইন্দ্র। তোদের মতো দাস চাকরানিদের পিছনে ঘোড়া লোকের রম্ভা মেনকাকে বুঝবে কি করে?
জম্ভারিরেব জানাতি রম্ভা সংযোগ বিভ্রমম। হয়তো এই শ্লোকের মধ্যে যৌনতার আভাসটুকুই বেশি, কিন্তু অপ্সরা মানেই যে যৌনতা নয় সেটা জানিয়ে রাখাই ভালো। তবে অন্য সাধারণ গার্হস্থ্য রমণীকুলের সঙ্গে অপ্সরাদের পার্থক্য এখানেই যে যৌনতা এখানে শরীর বিলীন কোনো নিশ্চেষ্ট বৃত্তি হিসেবে থাকে না, এখানে ফ্লন্ট করার একটা ব্যাপার আছে। আজকের দিনে অবশ্য ফ্লন্ট করার ঘটনা অনেক বেশি সার্বত্রিক, এবং তার কারণ হিসেবে সুব্যবস্থিত তর্কযুক্তিও হাজির করেন যুক্তিবাদীরা। সিডনির মর্নিং হেরাল্ড কাগজে পল শিহান বলে একজন লিখলেন যে অল্প বয়সী মেয়ে এবং অবশ্যই তরুণীরা মাঝে মাঝে বড় অশালীন হয়ে ওঠে। যেসব জামাকাপড় তারা পরে তাতে পুরুষকে প্রভোগ করার সমস্ত উপকরণই মজুদ থাকে, এরা অনেক সময় বিপজ্জনক যৌন মিলনকে প্রশ্রয় দিয়ে ফেলে এবং কোনো না কোনো সময় অন্তঃসত্ত্বাও হয়ে পড়ে। শিহান মন্তব্য করেছেন, এমনটি যারা করেছে বা করে তারাই স্বাভাবিক, আমরাই অস্বাভাবিক। জামা কাপড়ের বিভিন্ন যত নমুনা আছে যাতে শরীর স্ফুটাস্ফুট ব্যঞ্জনায় যৌন মহিমায় প্রকট হয়ে ওঠে, যে সবই নাকি 17 থেকে 23-এর মধ্যে অতি স্বাভাবিক, কেননা এই সময় তারা রমণী জনচিত উর্বরতার তুঙ্গে থাকে। ফলত এই অবস্থায় যে মেয়েরা নিজেদের বিজ্ঞাপিত করে অথবা ফ্লন্ট করে, সেখানে তাদের অন্তর্গত যৌন তীব্রতাই কাজ করে, এবং সেটা জুডো খ্রিশ্চান নৈতিকতা মেনে কাজ করে না, এবং সেটাই স্বাভাবিক। আমরা এই দৃষ্টিকোণ থেকে তরুণী মেয়েদের কথা ভাবি না, বরঞ্চ এইভাবে যারা চলে তাদের আমরা মোটেই ভালো চোখে দেখি না, এবং সকুৎসায় আরও এগিয়ে আমরা অন্যতর আখ্যা দিয়ে থাকি, যে আখ্যা সামাজিক বৃত্তের বাইরে। কিন্তু মনে রাখা দরকার যে সর্বসুন্দরী উর্বশী কিন্তু এই বৃত্তের মধ্যেই আছেন তার সমপ্রাণা মেনকা রম্ভা তিলোত্তমারম। মহাভারত পুরাণে এই অপ্সরাদের যে প্রয়োজনে ব্যবহৃত হতে দেখেছি তা হলো প্রধানত মুনি ঋষি তপস্বীদের ধ্যানভঙ্গ করা। স্বর্গের অতিলৌকিক শক্তিমান দেবতারা মর্ত মানুষের তপস্যা শক্তিকে ভয় পেতেন। তাঁরা ভাবতেন তপস্যার কৃচ্ছ সাধন করে তাঁরা শেষ পর্যন্ত দেবেন্দ্রের ইন্দ্রত্ব কেড়ে নিয়ে স্বর্গের রাজা হয়ে বসবেন। দার্শনিক দৃষ্টিতে স্বর্গের ইন্দ্রপদ স্থায়ী কোনো নিত্য পদ নয়, অতএব কারো তপস্যা দেখলেই তাঁরা ভয় পেতেন এবং পাঠিয়ে দিতেন সর্বসুন্দরী অপ্সরাদের কাউকে, যারা শারীরিক বিভঙ্গে তপস্বী জনের মনে বিভ্রম ঘটাতেন। এতে মুনি ঋষিদের ধৈর্যচ্যুতি ঘটত, তাদের তপশ্চর্যা ব্যর্থ হয়ে যেত। আমাদের কবি দেবতাদের এই অন্য সমাধি ভীরুতা বুঝে স্বয়ং উর্বশী সম্বন্ধেই লিখেছিলেন, মুনিগণ ধ্যান ভাঙি দেয় পদে তপস্যার ফল, তোমারই কটাক্ষপাতে ত্রিভুবন যৌবন চঞ্চল। পল শিহান কিন্তু এতাদৃশী রমণীদের কথা বলেননি। তিনি 17 থেকে 23-এর সাধারণ মেয়েদের কথা বলেছেন, অথবা বলেছেন অধিক বয়সা তরুণীদের কথা, শারীরিক উর্বরতা যাদের তাড়িয়ে নিয়ে বেড়ায় এবং সেই কারণে তারা শরীরের চটুলতা না করে পারে না। আর অপ্সরারা কী রকম? না, তারা দেবকার্য সাধনের জন্য নিজেদের এক্সপোজ করেন, ফ্লন্ট করেন, কিন্তু তাতে অপ্সরাদের কি হয়? ঋষি মুনিদের ধ্যানভঙ্গ করে দেবতারা না হয় নিজের সিদ্ধি গুছিয়ে নিলেন, কিন্তু তাতে অপ্সরারা কি পাচ্ছেন? আপন সৌন্দর্যে অন্যান্য ঋষিদেরও ধ্যানভঙ্গ করতে পারছেন। শুধু এই সাফল্যের গর্ব? আমরা বলবো বরং এটাই মেনে নেওয়া ভালো যে রূপ গুণের গৌরবে যেসব সুন্দরী রমণীরা খানিক উর্বরতার আকর্ষকী তাড়না অনুভব করতেন, ফ্লন্ট কিংবা এক্সপোজ করার ব্যাপারে সামাজিক সতীত্বে যারা তেমন বিশ্বাস করতেন না, তারাই আমাদের সর্বসুন্দরী অপ্সরা। প্রসঙ্গত পুরুষদের কথাটাও বলে নেওয়া ভালো। সামাজিক সৌজন্যে এবং পারিবারিক মহিমা প্রকটিত করবার জন্য যত লক্ষ্মীমতী এবং মহামহিম মর্যাদাময়ী রমণী পুরুষ মানুষরা পছন্দ করুন না কেন, উপভোগ সজ্জাতে সেই লক্ষ্মীমতীর কাছেই কিন্তু পুরুষেরা বেশ্যার ব্যবহার আশা করেন। তা নইলে এমন সংস্কৃত নীতিশ্লোক তৈরি হতো না যে এমন বউটি সত্যিই খুঁজে পাওয়া যাবে না যে খাওয়া দাওয়া করাবে মায়ের মতো, বাড়ির কাজ করবে দাসীর মতো, আর রেতের বেলায় বিছানায় হয়ে উঠবে বেশ্যার মতন। কার্যে দাসী রতৌ বেশ্যা ভোজনে জননী সমা। ভাবছেন বড় অশ্লীল আর বাড়াবাড়ি কথা বলে ফেলছি আমি। পুরুষ মানুষেরা আদপেই এমন করে চান না, আর লক্ষ্মীমতী রমণীরাও আদপে এই আচরণ করতে পারেন না, আর যারা করেন তারা বেশ্যায়ী। বস্তুত ঠিক এই রকম একটা ভাবনা থেকেই সর্বসুন্দরী অপ্সরারা স্বর্গবেশ্যা বলে কথিত হয়েছেন অমরকোষে। অথচ এটাই সবচেয়ে বড় সত্য, নবরত্নের রত্নতম অমর সিংহ বাস্তব বোঝেননি। যে রমণীর অনন্ত সৌন্দর্যের মধ্যে খানিকটা বৈদগ্ধ্য আছে, প্রলোভতার মধ্যে ফ্লন্ট করারও ক্ষমতা আছে, তাকে মর্যাদাময়ী কুলবধূ বলেনি কেউ।
সংস্কৃতের এক সাহসী কবি বিদগ্ধতার শব্দটিকে ধরে সশ্লেষে বলেছিলেন, প্রদীপের সলতে আগুনে দগ্ধ হলে যেমন কালো মলিন হয়ে ওঠে, তেমনি কুলবধূ যদি বিদগ্ধা রমণী হন তবে সে বিদগ্ধতা তাঁর সামাজিক মলিনতা সৃষ্টি করে, অর্থাৎ বিদগ্ধতায় তিনিও কালো হয়ে যান সলতের মতো। বহিরঙ্গে তার আগুন রূপটা ছিল, কিন্তু যেমন থাকে দীপশলাকার। ঠিক এরপরেই কবির দ্বিতীয় পংক্তির উচ্ছ্বাস, যেটা আসলে গণিকাদের দোষ বলে মনে হয়, সেটাই তাদের ভূষণ। ঠিক যেমন শশীকলার কলঙ্ক, দোষা অপি ভূষাই গণিকায়া শশীকলায়াশ্চ। এবার বলুন, এই কথার সঙ্গে ডিএইচ লরেন্সের কথাটার কতটুকু ফারাক? হোয়াট ইজ পর্নোগ্রাফি টু ওয়ান ম্যান ইজ দ্য লাফটার অফ জিনিয়াস টু অ্যানাদার। মহাভারতের উদার বিশদ প্রেক্ষিতে যদি অপ্সরা সুন্দরীদের বিচার করা হয়, তাহলে দেখব এই স্বর্গসুন্দরীরাই, যারা প্রথাগত বৈবাহিক সীমানার নিতান্ত বাইরের মানুষ, তারাই কিন্তু মহাভারতের শতেক অভ্যুদয়ের জননী। স্বর্গবেশ্যা বলে কথিত হলেও তারাই কিন্তু বাৎসল্যের সন্ধান দিয়েছেন অনেক শুষ্ক রুক্ষ মুনি ঋষিকে, অনেক সন্তানকামী রাজাকে, এমনকি স্বয়ং মহাভারতের কবি দ্বৈপায়ন ব্যাসকেও। হয়তো অপ্সরাদের এই জননিত্য প্রথাসিদ্ধ তথা স্নেহস্নিগ্ধ জননিত্য নয়, তবে এই নিরিখে এটা সিদ্ধান্ত করা যায় যে পুরুষ তার রতিমুক্তির জন্য নীতিসম্মত বৈবাহিক স্ত্রীর মধ্যেও যেমন খানিকটা গণিকা ভাব আকাঙ্ক্ষা করে, গণিকারাও তেমনি অন্যতর কারণে, অন্যতর উদ্দেশ্যে ব্যবহৃত হওয়া সত্ত্বেও জননীর গৌরবটুকু অনুভব করতে চান অনেক সময়ই, হয়তো বিনা কারণে, হয়তো বিনা কোনো অধিকার ভোগ করে। ডিএইচ লরেন্স লিখেছিলেন, ইফ আ ওম্যান হ্যাজন্ট গট আ টাইনি স্ট্রিক অফ হারলট ইন হার, she is a dry stick as a rule, and probably most harlots had somewhere a streak of womanly generosity. Plenty of harlots gave themselves when they felt like it for nothing. অপ্সরাদের সম্বন্ধে এই কথা সঠিক খাটে বলেই মহাভারতের এক জায়গায়, যেখানে দৈনন্দিন কি করলে মানুষের ভালো হয় এইরকম একটা প্রশ্ন করেছেন যুধিষ্ঠির, সেখানে দেবতা, ঋষি, রাজা, তীর্থ, নদীর বহুতর পুণ্য নামের সঙ্গে অন্তত 9 জন অপ্সরাকে সকালে উঠেই স্মরণ করতে বলেছেন মহামতি বিশ্ব। এখানে তাদের বিশেষণ দেবকন্যা এবং মহাভাগ্যবতী। দেবকন্যা মহাভাগা দিব্যাস চাপসরাং গণা। এই যে প্রাতঃস্মরণীয় 9 জন অপ্সরা, তাদের মধ্যে প্রথম নামটি হলো উর্বশীর। উর্বশী বোধহয় সর্বসুন্দরী অপ্সরাদের মধ্যে সবচেয়ে বেশি ডিগনিফায়েড, যিনি বারংবার দেব কার্য সাধনের জন্য মুনি ঋষিদের ধ্যান ভাঙানোর কাজে ব্যবহৃত হননি। অন্তত মেনকা, গ্রেতাচি, রম্ভার মতো তো হনইনি। উর্বশীর জন্ম কিংবা উৎপত্তিটা একটু যেন অন্যরকম। রামায়ণ, মহাভারত এবং পুরাণগুলিতে এই সাধারণভাবেই দেখা যাবে যে পৃথিবী এবং স্বর্গের যত উত্তমোত্তম বস্তু আছে তা সবই প্রায় সমুদ্র মন্থনের ফল। পুরাণগুলিতে অবশ্য সৃষ্টি বিষয়িনী বর্ণনায় ব্রহ্মার মানসপুত্র কশ্যপের ঔরসে দক্ষকন্যা মুনির গর্ভে অপ্সরাদের জন্ম হয় বলে বলা হয়েছে। মুনি নাশ্চ গণমপ্সরাসং তথা। কিন্তু পুরাণে যখন গণ অথবা একটা গোষ্ঠী হিসেবে অপ্সরাদের উৎপত্তি ঘোষণা করা হচ্ছে, তখন সেই বিশাল গণের মধ্যে উর্বশী মেনকাদের নাম করা হয়নি প্রায়ই। যদি বা হয়ে থাকে, তাহলে জাতি নামে একবার অপ্সরাদের গণের কথা বলেই উর্বশী মেনকাদের কথা পৃথক এবং বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। মহাভারতে আবার পৃথক প্রসঙ্গেই শ্রেষ্ঠ অপ্সরাদের নাম করে বলা হলো উর্বশী, পূর্বচিত্তি, সহজন্যা, মেনকা, বিশ্বাচী আর ঘৃতাচী। এই 6 জন হলেন অপ্সরাদের মধ্যে শ্রেষ্ঠ, এবং এই 6 জনকে নিয়েই একটা গণ তৈরি করা হয়েছে। কিন্তু অপ্সরাদের এই শ্রেষ্ঠ গণের মধ্যে পৃথকভাবে ঘৃতাচী, বিশ্বাচীদের জন্মকথা কখনোই বলা হয় না, কিন্তু পুরাণে উর্বশীর জন্ম নিয়ে একটি পৃথক উপাখ্যানই আছে। পুরাকালে ভগবান শ্রীহরির অংশ সম্ভূত নরনারায়ণ নামে 2 যুগল ঋষি ছিলেন। তারা বহুতর কৃচ্ছ সাধন করে বহু বছর ধরে তপস্যা চালিয়ে যাওয়ায় স্বর্গের দেবতাদের মনেও ভয় দেখা দিল। দেবরাজ ইন্দ্র তো ভীষণই চিন্তিত হলেন যে এবারে তার দেবরাজের স্বর্গ সিংহাসনটাই চলে যাবে। এত সব ভেবে ইন্দ্র বহুভাবে সেই যুগল মুনির সমাধি ভঙ্গ করার চেষ্টা করলেন। শেষ পর্যন্ত কোনো উপায় কাজে লাগলো না দেখে তিনি অপ্সরা সুন্দরীদের ডেকে পাঠালেন নরনারায়ণকে কামাতুর করে দেওয়ার উদ্দেশ্যে। এই মুহূর্তে একবারের তরে হলেও স্বর্গসুন্দরী অপ্সরাদেরও কিন্তু বারাঙ্গনা বলেছেন পৌরাণিক, বারাঙ্গনা গণহয়ক তে সহায়ার্থং ময়েরিত। তারপরেই ইন্দ্র কিন্তু সোচ্ছ্বাসে তিলোত্তমা রম্ভার নাম করেছেন। এরা একাই আমার এই গুরুতর কাজটা করে দিতে পারে।
একা তিলোত্তমা রম্ভা কার্যং সাধ ইতুং ক্ষমা। নরনারায়ণ যুগল ঋষির তপস্যার স্থানটি প্রাকৃতিকভাবেই ছিল অতি মনোরম গন্ধমাদন পর্বত। সেখানে ভালোবাসার দেবতা তিলোত্তমা রম্ভার মতো কাম সৈন্য নিয়ে উপস্থিত হলেন মুনি যুগলের ধ্যান ভাঙাতে। অকালে বসন্তের ফুল ফুটল সেখানে, কোকিল কুলের আলাপ শুরু হলো বকুল গাছে। বভুবু কোকিলালাপা বৃক্ষাগ্রেসু মনোহরা। রম্ভা তিলোত্তমা মনোহরণ শরীর বিভঙ্গে নাচতে আরম্ভ করলেন দুই মুনির সামনে। সঙ্গে চলল তন্ত্রীলয়ে সমন্বিত গান। অপ্সরাদের মধুর নৃত্য গীত শুনে মুনিদের ধ্যান ভাঙল এবং সাময়িক বিস্ময়ে হতচকিত হয়ে একে অপরকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বলো তো? আজ কি হঠাৎ কাল ধর্মের বিপর্যয় ঘটে গেল? কাল ধর্ম বিপর্যাস কথমদ্য দুরাসদা। এমন তো হবার কথা ছিল না। সমস্ত প্রাণীদের কেমন কামাতুর বলে মনে হচ্ছে। বসন্ত লক্ষ্মীর এই আগমনও তো স্বাভাবিক নয়। সুরসুন্দরীরা এত সুন্দর সব গান করছে, আমার তো মনে হচ্ছে এর মধ্যে দেবরাজ ইন্দ্রের কোনো চক্রান্ত আছে। তিনি আমাদের ধ্যানভঙ্গ করার জন্যই এত সব আয়োজন করেছেন। এরই মধ্যে নৃত্যপরা অপ্সরা সুন্দরীদের উপর নজর পড়ল দুই ঋষির। দেখলেন এক দুজন নয়, রম্ভা তিলোত্তমা মেনকা ঘৃতাচি থেকে আরম্ভ করে কাঞ্চন মালিনী বিদ্যুন্মালারাও আছেন। রম্ভা তিলোত্তমাদের যত মনোমোহিনী শক্তি থাক, তারা কিন্তু মুনি যুগলকে দেখে ভয়ও পাচ্ছেন একটু একটু। কিন্তু দেব কার্য সিদ্ধির জন্য তারা পুনরায় নৃত্য আরম্ভ করলেন মুনিদের সামনে। অপ্সরারা মুনিদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে যথোচিত সম্মান পুরস্বর নৃত্য আরম্ভ করলেও তাদের নৃত্যের বিষয় ছিল কামোদ্দীপক। মুনিরা নিজেদের পরিশীলন অনুসারেই বুঝে গেলেন সব কিছু। বুঝে গেলেন এখানে অপ্সরাদের দোষ নেই কিছু। তাদের মনোহরণ ভঙ্গি দেখে এতটুকু অভিভূত না হয়ে নারায়ণ ঋষি তাদের বললেন, হ্যাঁ গো, তোমরা তো সব এখানে স্বর্গ থেকে আমার অতিথি হয়ে এসেছ, তো বসো সব এখানে, আমি যথাসাধ্য আতিথ্য করব তোমাদের। অপ্সরাদের সঙ্গে এত ভালো করে কথা বললেও যুগল ঋষির অন্যতম নারায়ণের মনে একটু রাগ অভিমানও হলো, এবং সেটা হয়তো দেবরাজ ইন্দ্রের ওপরেই। তিনি মনে মনে ভাবলেন, বেশ তো, তিলোত্তমা রম্ভাদের পাঠিয়েছেন দেবরাজ, কিন্তু এ আবার এমন কি? সৌন্দর্য বস্তুটার কি অন্ত আছে কোনো? আমি এদের চেয়েও শতগুণ সুন্দরী অপ্সরা সৃষ্টি করতে পারি নতুন করে। বরাক্ক কা ইমা সর্বাহ সৃজাম্মদ্য নবাহ কিরা। কথাটা বলার সঙ্গে সঙ্গে ঋষি নারায়ণ নিজের উরুতে চপেটাঘাত করলেন একবার। অমনি তাঁর উরু থেকে সৃষ্টি হলো এক সর্বাঙ্গ সুন্দরী রমণীর। নারায়ণের উরু থেকে জন্মালেন বলেই তাঁর নাম হলো উর্বশী। নারায়ণ রুসম্ভূতা উর্বশীতি ততঃ শুভা। উর্বশীর রূপ দেখে সর্বসুন্দরী অপ্সরাদের মনে চমৎকার তৈরি হলো। তারা লজ্জায় নারায়ণ ঋষির কাছে মাথা নত করলেন। নারায়ণ ঋষি বললেন, তোমাদের ওপর আমার কোনো ক্ষোভ নেই। আমি আমার এই উরুসম্ভবা উর্বশীকে দেবরাজ ইন্দ্রের সন্তোষের জন্য উপহার দিয়ে পাঠাচ্ছি। এই পরমা সুন্দরী তোমাদের সঙ্গেই যাক দেবরাজ ইন্দ্রের কাছে। উপায়ন মিয়ং বালা গচ্ছত্তদ্য মনোহরা। রম্ভা তিলোত্তমারা এবার উর্বশীকে নিয়ে স্বর্গরাজ্যে ফিরলেন এবং ঋষিদের উপঢৌকন উর্বশীকে নিবেদন করলেন ইন্দ্রের কাছে। ইন্দ্র অবাক হলেন যুগল ঋষির তপস্যার শক্তি দেখে, যে শক্তিতে উর্বশীর মতো এক সুন্দরী রমণীর সৃষ্টি হতে পেরেছে। জ্ঞানোর বর্ষা শতপর্ষা তাদৃদ্রূপা প্রকল্পিতা। আসলে নারায়ণ ঋষি তাঁর তপবল ক্ষয় করে সৃষ্টি করেছিলেন অসামান্য উর্বশী। তরসোৎপাদয়া মাস নারীং সর্বাঙ্গ সুন্দরীম। আর স্বর্গ থেকে যে অপ্সরারা ভোলাতে এসেছিলেন ঋষিকে, তাদের পরিচর্যার জন্য তিনি আরও অনেক সমতুল্য অপ্সরাদের সৃষ্টি করেন। তারপর যখন উর্বশীকে স্বর্গে নিয়ে যাওয়া হলো, তখন এরাও উর্বশীর অনুগামিনী হয়ে স্বর্গরাজ্যে চলে গেলেন। এই সম্পূর্ণ কাহিনী থেকে উপাখ্যানের আবরণটুকু ছেড়ে দিলে এইটুকু আমাদের মনে আসে যে উর্বশী সমস্ত মনুষ্যকুলের তপস্যার ফল, এবং তাঁর সৃষ্টির মধ্যে স্বর্গের অলৌকিকতার চেয়েও নর এবং নারায়ণের মানসী ভাবনাটাই বড় হয়ে ওঠে। সবচেয়ে বড় কথা, সকলের সঙ্গে গদের ঢালে উর্বশীর সৃষ্টি হয়নি, তার সৃষ্টি হয়েছে পৃথকভাবে। এবং যে মহাকবি লিখেছিলেন, মুনিগণ ধ্যান ভাঙি দেয় পদে তপস্যার ফল, তোমার কটাক্ষপাতে ত্রিভুবন যৌবন চঞ্চল, তিনি কিন্তু এই নরনারায়ণী কাহিনীর নির্যাসটুকু বুঝেছিলেন। স্বর্গের অপ্সরা লোকে উর্বশী কিন্তু অনেক পরে উড়ে এসে জুড়ে বসলেন।
নৃত্য পড়া স্বর্গসুন্দরীদের মধ্যে তিনি হয়ে উঠলেন প্রথমা। তাঁকে ছাড়া ইন্দ্র সভায় নৃত্য গীতের আসর আর মানায় না। অবশেষে তিনি উপস্থিত না থাকলে স্বর্গলোকে সুরকুলের আমোদ স্তব্ধ হয়ে যায়। কিন্তু উর্বশীর এই স্বর্গ সম্বন্ধ এত গাঢ় হয়ে ওঠা সত্ত্বেও মর্তালোকের সঙ্গে তার যেন কোথায় এক অদৃশ্য টান আছে। তাকে স্বর্গ থেকে মর্তে ফিরে আসতে হয় মাটির টানে। উর্বশীর কথাটা যেভাবে এখানে বলে ফেলেছি, তাতে তার পূর্ব ইতিহাস কিছু জানানো দরকার। স্বর্গসুন্দরীদের প্রথমা উর্বশী যে নিজের নামে বহুকাল আগেই নৃত্যগীতের নিজস্ব একটা ঘরানা অথবা সম্প্রদায় সৃষ্টি করেছিলেন, তা এই পূর্বের ইতিহাস থেকেই বোঝা যাবে। বৃহৎ দেবতা বলে একখানা অতি প্রাচীন বৈদিক গ্রন্থ আছে, শৌনক ঋষির লেখা। বেদের দেবতা এবং বিভিন্ন ঋক মন্ত্রের প্রয়োগ সম্বন্ধে আলোচনা থাকায় গ্রন্থটির খুব কদর আছে বৈদিকদের মধ্যে। এই গ্রন্থের এক জায়গায় দেখা যাচ্ছে মিত্রা বরুণ নামে এক যমজ দেবতা আদিত্য যজ্ঞ দেখতে এসেছেন। সেখানে এমনি যমজ বা যুগল দেবতা ছিলেন। আপনারা আশ্বিনী কুমার দয়ের নাম শুনে থাকবেন। মিত্রা বরুণও ওই রকম যুগল দেবতা। আবার ওই যুগল দেবতাই পুরাণে ইতিহাসে মুনি বলে পরিচিত হয়েছেন। ব্যাকরণের ভাষায় এরা হলেন দেবর্ষি, যিনি দেবতা তিনিই ঋষি। তা যাই হোক, দেবতা হন আর মুনি হন, মিত্রা বরুণ এসেছেন স্বর্গের আদিত্য যজ্ঞে যোগ দিতে। এদিকে উর্বশী, আহা কে যে এই নামখানি দিয়েছিলেন, তার পায়ে নমস্কার। উর্বশী হলেন ইন্দ্রসভার সর্বসেরা নর্তকী। কিন্তু নর্তকী তো আরও অনেক আছেন। উর্বশী যে সবার সেরা তার কারণ অন্য। যেমন তার রূপ, তেমনই তার বিদগ্ধতা। উর্বশীর ক্ষমতা, তিনি আপন দূরত্ব সম্পূর্ণ বজায় রেখে পুরুষ মানুষের মনের উপর তার রূপলাবণ্য এবং বৈদগ্ধ্যের ছায়া ফেলতে পারেন। এই আদিত্য যজ্ঞেও উর্বশী কিছু করেননি। নৃত্যের ভঙ্গিমায় সূক্ষ্ম বস্ত্রের স্ফুটাস্ফুট ব্যঞ্জনায় কোনো দেহতত্ত্ব প্রকাশ করেননি। বাক বৈদগ্ধে যুগল ঋষি মিত্রা বরুণ দেবের মনোমুগ্ধ করেননি। ইনি এসেছিলেন আদিত্য যজ্ঞের নিমন্ত্রণ খেতে, আর মিত্রা বরুণ এসেছিলেন আদিত্য যজ্ঞের ক্রিয়াকলাপ দেখতে। কিন্তু মুশকিল হলো, উর্বশীর চলনেই নাচন, বললেই গান। যজ্ঞভূমিতে অপরূপা উর্বশীকে দেখে মিত্রা বরুণ আর ঋক মন্ত্রের উদাত্ত অনুদাত্ত ধ্বনি শুনতে পেলেন না উদ্গাতার সামগীত, দেখতে পেলেন না অধৈর্যুর ও ঘৃত হোম। তাঁদের সমস্ত ইন্দ্রিয় চক্ষুতে কেন্দ্রীভূত হলো এবং সে চক্ষুর আহার্য ছিল একটি, একা উর্বশী। ক্রমে ক্রমে মুগ্ধতা কামনায় রূপান্তরিত হলো। মিত্রা বরুণের তেজ স্খলিত হলো। তয়স্তু পতিতং বীর্যম। উর্বশীর কোনো দোষ ছিল না। অবশ্য তার সবচেয়ে বড় দোষ, তিনি 3 ভুবনের সেরা সুন্দরী। মিত্রা বরুণ নিজেদের উন্মাদ কামনার কথা ভাবলেন না, শুধু শরীরের মধ্যে কেন এই অধপাত ঘটল, কেন জনসমক্ষে এমন লজ্জিত হলাম, এই দোষেই উর্বশীকে শাপ দিলেন, স্বর্গে আর তোমার থাকা হবে না সুন্দরী, তোমাকে যেতে হবে মর্তলোকে, মর্তজনের দুঃখ কষ্ট ভালোবাসা বুঝতে। দেবর্ষি যুগলের অভিশাপ লাভ করে উর্বশীর যে খুব কষ্ট হলো, তা আমরা মনে করি না। স্বর্গের নন্দনকানন, পারিজাত ফুলের সৌগন্ধ আর ইন্দ্র সভার বিলাস ছেড়ে যেতে হবে, এটুকুই যা মনে দুঃখ। নইলে পৃথিবীও তাঁর কাছে খুব খারাপ জায়গা নয়। কারণ মর্তভূমির সর্বশ্রেষ্ঠ রাজার ঠিকানা জানা আছে উর্বশী, তিনি পুরুরবা রাজত্ব করতেন এখনকার ইলাহাবাদের কাছে প্রতিষ্ঠান বলে একটা জায়গায়। প্রসিদ্ধ পাণ্ডব কৌরব বংশের তিনি বহু পূর্বপুরুষ। এই অধ্যায়ের উপ অধ্যায় 3। আমার এক আত্মীয়া, আধুনিকা সুবেশা সুগঠনা তরুণী। তিনি বাড়ির খাবার একদমই খেতে ভালোবাসেন না। বেগুন আর মূলোকে তিনি বর্বর রুচির খাদ্য মনে করেন। লাউ ডগা সহযোগে ডাল ছড়ানো তরকারি তাঁর কাছে শ্রাদ্ধকালের পিণ্ডের মতো। আর মাছ ব্যাপারটা ঝোলে হলেই সেটা বাম দক্ষিণাঙ্গুলির রমণীয় কম্পাক্ষেপণে ভীষণ মেসি। তবে এই তরুণী দোকানে দোকানে ফিশ ফ্রাই খেতে ভালোবাসেন চাউমিন। আমি তাকে একদিন বলেছিলাম, তুমি দোকানে যে ফিশ ফ্রাই খাও, সেই মাছগুলো দেখেছো কখনো? আত্মীয়া বলল, দেখার কি আছে, অমন যার স্বাদ, সে মাছও নিশ্চয়ই খুব ভালো হবে। আমি বললাম, নিশ্চয়ই, তবে কিনা তুমি এত চারদিকে ঘোরাফেরা করো, কত ব্যাপারে ফিল্ড ওয়ার্ক করো, 3 কোয়ার্টার পেন্টু পর, তোমাকে আমি ফিশ ফ্রাইয়ের সুন্দর মাছগুলি দেখাবো, কালই চলো, তবে সকাল সকাল উঠো। পরের দিন সকালে উঠে তাকে গাড়ি করে একটা নাম করা বাজারে নিয়ে গেলাম। বাজারের খানিকটা আগেই গাড়ি রেখে হাঁটতে লাগলাম মাছের বাজারের উদ্দেশ্যে। এ তরুণী জীবনে বাজারেই যায়নি, মাছ দেখবে কোথায়? আর এমনই কপাল, যেতে যেতেই একটা রিক্সা চোখে পড়ল। রিক্সার পাদানির উপর গোটা 8 ধান
বম্বে ভেটকি, যা আমাদের দেশি ভেটকির ধারে কাছেও নয়, না আকারে না প্রকারে। রিকশার পাদানিতে মাছগুলির লেজ একদিকে ঝুলছে, অপরদিকে মুড়োগুলি প্রায় রাস্তায় ঝুঁকে পড়েছে, এতটাই বড়। মাছগুলির রং পাশুটে সবুজ প্রায়, মাঝে মাঝে হলদেটে ছোপ, দেহ ভালো রাখার জন্য প্রচুর নুন হলুদ দেওয়ার ফল আর কি। আমার সুশোভনা আত্মীয়াকে মাছগুলো দেখিয়ে বললাম, এই মাছগুলো চিনিস? সে ওয়াক ওয়াহ করে প্রায় বমি তুলে বলল, এগুলো কেউ খায়? আমি বললাম, খায় বই কি, তবে তোর মতো এমন ভদ্রলোকেরা খায় না। ধীরে চলমান রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, এগুলো কি ভাই বম্বে ভেটকি? সে নির্দয়ভাবে উত্তর দিল, বম্বে ভেটকি আবার কি? বলুন বম্বে ভোলা। আমি বললাম, এগুলো কি তাহলে ভোলা মাছ? সে বলল, মুখখানা কি ভেটকি আছে বাবু, যে জিজ্ঞেস করছেন সব ভোলা, সেটাকেই আপনারা বম্বে ভেটকি দেখছেন। এখন পাঙাশ মাছেও ফেরাই হচ্ছে, দোকানে খাবার সময় সব পিওর ভেটকি। সব কথায় আমার ভাগ্নি শুনতে পায়নি। মাছের রূপ দেখে সে খানিকটা দূরেই দাঁড়িয়ে রইল। আমি বললাম, চল এবার কীভাবে ফিশ ফ্রাইয়ের ফিলে তৈরি হচ্ছে দেখবি, চল। মাছ কাটার জায়গায় পৌঁছতেই সে উল্টে চলতে আরম্ভ করলো। দুর্গন্ধের কথা ছেড়েই দিলাম, এক ঝলক সে যা দেখেছে সবই সেই রিকশায় দেখা মাছ, এবং তার ফিলে তৈরি করে সেই মাছের লিঙ্গ দেহটি ফেলে রাখা হয়েছে টাল দিয়ে। তরুণী নাকে রুমাল চাপা দিয়ে বেরিয়ে গেল, আমার সঙ্গে ফিরল না, এবং আমি কতগুলি পরিচ্ছন্ন ফিলে নিয়ে বাড়ি ফিরে বোনকে বললুম, মেয়েটা খাবে, একটু ফ্রাই করার ব্যবস্থা কর। আমার ভাগ্নি রেগে কেঁদে অগ্নুৎপাতী চোখে আমার দিকে তাকিয়ে বললে, আমি জীবনে আর ফিশ ফ্রাই খাবো না। আমি বললাম, যা, এরকম করতে নেই, এ তো অনেক ভালো জিনিস, দোকানে যা খাস সে কহিবার নহে সখী। আমি এই গল্পটাই ফেঁদেছিলাম কৌরব পাণ্ডব বংশের প্রথমাকে বোঝানোর জন্যে। বলেছিলাম, এই যে আপনারা বলেন না আমি হচ্ছি লাহিড়ী বাড়ির ছেলে, আমার বংশে এসব ইত্যাদি ইত্যাদি, এরকম লাহিড়ী বংশ, বসু পরিবার, রায় পরিবার, সান্যাল বংশ আমি অনেক দেখেছি। কার যে কোথায় কি লুকিয়ে আছে, কে যে কোথায় বাঁধা পড়েছিলেন, তারপর কত যুগ আগে কি ঘটে গেছে, আমরা কিন্তু কিছুই জানি না। আর বৃদ্ধ চাণক্য শ্লোক বেঁধে বলেছিলেন, আর চাণক্য বলছি কেন, খোদ গরুর পুরাণে আছে, এমন কোনো বংশ পৃথিবীতে নেই যার মধ্যে দোষ নেই। এই পৃথিবীতে মেয়েরা আছে, এবং কোনো মেয়ে যে কার মাথায় কোথায় গিয়ে পড়বে তা কেউ জানে না। নদীর মতো কুল ভাসানো গতি তাদের, নারী নাঞ্চ নদী নাঞ্চ স্বচ্ছন্দার ললিতা গতি। অতএব বংশ নিয়ে বড় বড় কথা বলো না, মনে রেখো কিন্তু এই পৃথিবীতে মেয়েরা জন্মেছে। ন কুলং নির্মলস্তত্র স্ত্রীজনক যত্র জায়াতে। পৌরাণিক কথক ঠাকুর মেয়েদের উপর খুব শ্রদ্ধাবশত এ কথা বলেছেন তা নিশ্চয় নয়, হয়তো বা সমসামাজিক পৌরুষেষতায় তালি দেবার জন্য যেন অন্য হাতটি নেই এমনভাবেই কথা বলেন তারা। কিন্তু আমরা তো জানি তাদের গান্ধর্ব, রাক্ষস, পৈশাচ ইত্যাদি প্রায় বিধিসম্মত বৈবাহিকতার মধ্যেই তো অন্য কুলের মেয়েদের বিধিসম্মত সংক্রমণ ঘটে যায়। সেখানে পরবর্তীকালে লাহিড়ী মুখার্জি বসুদের সমস্ত মহাবংশের প্রতি আমার প্রণাম রইল। মৎস্যগন্ধা সত্যবতী ধীবর রাজার মেয়ে, তাকে মহাকাব্যিক মাহাত্ম্য দেবার জন্য কোথায় সেই মগধ রাজা উপরিচর বসুর শুক্র সংক্রান্তি কল্পনা করা হয়েছে মৎস্যগর্ভে। ধৃতরাষ্ট্র পাণ্ডুর বীজ এলো দৈপায়ন ঋষি থেকে, আর পাণ্ডবরা তো সব দেবতার ছেলে। স্বয়ং দুর্যোধন ক্ষত্রিয় রাজাদের জন্মরহস্যের কথা তুলে জ্ঞাতিভাই পাণ্ডবদের দুষেছিলেন সেই অস্ত্র পরীক্ষার সময়, যখন অধিরথ সুতপুত্র রাধা গর্ভজাত কর্ণকে ভীমসেন যা নয় তাই বলেছিলেন। তখন দুর্যোধন সাক্ষেপে বলেছিলেন, ওরে আর কথা বাড়াস না, তোদের নিজেদের জন্ম কোথায় কিভাবে হয়েছে তা কিন্তু আমার ভালো রকম জানা আছে। ভবতাঞ্জ যথা জন্ম তদপ্য গমিতং ময়া। কিন্তু সবচেয়ে বড় কথা, এত তর্ক কিসের? বলছি তো, পৃথিবীতে মহাবীরদের জন্মের উৎস খুঁজতে যাস নে, চেষ্টা করিস নে নদীর উৎস খোঁজার। সুরানাঞ্চ নদীনাঞ্চ দুর্বিদা প্রভবা বাকিল। দুর্যোধনের কথাটা তো প্রায় গরুর পুরাণের মতো হয়ে গেল। দ্রোণাচার্য, কৃপাচার্য এদেরও ছাড়লেন না দুর্যোধন। তাদের জন্ম ঋষিদের ঔরাসে হয়েছিল বটে, কিন্তু স্বর্গবেশ্যা অপ্সরারাই যে তাঁদের জন্মের নিমিত্ত হয়ে আছেন সে কথা তির্যকভাবে উল্লেখ করতে ভোলেননি দুর্যোধন। আমাদের ধারণা, মহাভারতের বড় বড় অনেক মানুষের জন্ম মাহাত্ম্যে প্রথাগত বৈবাহিক সংকেত না থাকায় এই রকম একটা মৌলিক
মৌখিক শ্লোকও তৈরি হয়ে গিয়েছিল, যার মর্ম হলো ঋষিদের আর নদীদের আর প্রসিদ্ধ ভরতবংশের মূল খুঁজতে যেও না বাপু, নদীনাঞ্চ ঋষিনাঞ্চ ভারতস্য কুলস্য চ মূলান্বেষ ন কর্তব্য, ইত্যাদি ইত্যাদি। এই ভণিতা থেকে পরিষ্কার যে এই কথাগুলির একটা ভালো দিকও আছে। অন্তত মহাভারতের কালে মহাভারতের কোর স্টোরি লাইনের মধ্যে জাতি বর্ণের ব্রাহ্মণ্য বিদ্বেষ তৈরি হয়নি, এবং এই দৃষ্টি থেকেই আমাদের ভরত কুরু কৌরব পাণ্ডবদের প্রথমাকে খুঁজতে হবে। কিন্তু মুশকিল কি জানেন, মহাভারতের কালের এই কৌলিন্যহীন তথা প্রথাবিরুদ্ধ উদারতা সকলের সহ্য হয়নি, এবং প্রসিদ্ধ ভরত কুরুবংশের মধ্যে এই জন্ম বিষয়ক উদারতা মহাভারতের প্রমাণে সিদ্ধ হলেও ভরতবংশ সম্বন্ধে এই বিসংবাদী কথাগুলিকে অন্য অর্থ দিয়ে শব্দের অভিধা শক্তিকে আবরণ করতে চেয়েছেন অনেকে। আমরা যে একটু আগেই মৌখিকতার ধারায় ভেসে আসা শ্লোকে নদী, ঋষি আর ভরতবংশের মূল নিয়ে জল্পনা বন্ধ করতে বলেছিলাম, এই শ্লোকের অপর একটি পাঠ গরুড় পুরাণের মধ্যে পাওয়া যায়। সেখানে একটিমাত্র শব্দই শুধু অন্যরকম। এখানে বলা হয়েছে, নদী সকলের মূল উৎস কোথা থেকে হয়েছে জানার চেষ্টা করো না অগ্নিহোত্রী ঋষিদের মূল অন্বেষণ করতে অথবা ভরতবংশের মূল অন্বেষণ করতে। নদী নাম অগ্নিহোত্রা নাং ভারতস্য কুলস্য চ। এখানে পঞ্চানন তর্করত্ন মশাই অনুবাদ করেছেন, নদী অগ্নিহোত্র যজ্ঞ, ভারত ও কুল ইহাদের মূল অনুসন্ধান করিবে না, যেহেতু মূল অন্বেষণ করিলে দোষ হইতে পারে। আমরা শুধু বলবো অগ্নিহোত্র যজ্ঞের মূল ভারতের মূল। এই অনুবাদে অর্থটা কি বোকা বোকা অর্থহীন হয়ে গেল না? তবে তর্করত্নের মতো বিশাল বুদ্ধি ব্যক্তি এই অনুবাদ নিজে করেননি। জনৈক কৃষ্ণদাস শাস্ত্রীর অনুবাদ তিনি প্রকাশনা সম্পাদন করেছেন বলেই ঋষি শাস্ত্রী মহাশয়ের বেখেয়াল অনুবাদ তিনি খেয়ালই করেননি। খেয়াল করলে বুঝতেন গরুড় পুরাণের এই অধ্যায়ে অনেক শ্লোকই লোকমুখে প্রচলিত ছিল, এবং এগুলি নীতি শ্লোক হিসেবেই চিরকাল চিহ্নিত হয়েছে। অনেক শ্লোকের ঈষৎ পরিবর্তিত পাঠ আসলে আমাদের নীতিশাস্ত্রগুলির মধ্যেও পাওয়া যাবে। আর নৈতিক এই শ্লোকগুলি যেহেতু লোকস্তর থেকে উঠে আসে, তাই এগুলির মধ্যে সামাজিক সমালোচনা, রাজনৈতিক ব্যবস্থার প্রতি ধিক্কার এবং জাতি বর্ণের চতুর ব্যবস্থার প্রতি বিশদ গাঢ় উঠে আসে। আমরা তাই কৃষ্ণদাস শাস্ত্রীর মতো সংকুচিত অনুবাদ গ্রহণ করব না, বরঞ্চ মহাভারত নিজের মধ্যে নিজ সমাজ সৃষ্টির যে উদারতা দেখিয়েছে সেটাই মেনে নেব। আমরা মূলান্বেষও করব আমাদের মহাভারতীয় সত্তায় এবং শ্রদ্ধায়। আপনারা অবহিত আছেন নিশ্চয় যে পুরাণের বিবরণ অনুযায়ী চন্দ্রবংশের সূচনাতেই একটা গণ্ডগোল হয়েছিল। ভগবান ব্রহ্মা চন্দ্রকে সৃষ্টি করে তাঁকে অশেষ গ্রহ নক্ষত্রের এবং সমস্ত ঔষধিকুলের আধিপত্য দিলেন। তিনিও রাজস্ব ও যজ্ঞটজ্ঞ করে নিজেকে উচ্চস্থানে প্রতিষ্ঠা করায় মনে মনে একটু অহংকারীও হয়ে পড়লেন। ঠিক ওই রকম অবস্থায় তিনি দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করে নিজ ভবনে নিয়ে এলেন। ভগবান ব্রহ্মা এবং দেবর্ষিরা অনেকে অনুরোধ করলেও তিনি তারাকে ছাড়লেন না। এতে শেষ পর্যন্ত একটা বিশাল যুদ্ধই বেঁধে গেল এবং প্রৌঢ় দেবতাদের সহায়তায় তারাকে ফেরানো হলো বৃহস্পতির কাছে। কিন্তু তখন তারা গর্ভবতী। বৃহস্পতি তারার এই অবস্থা দেখে তাকে অ্যাবর্শনের পথ বাতলে দিলেন। তারা গর্ভ ত্যাগ করার ফলে দেখা গেল বাচ্চাটি অসম্ভব সুন্দর। চন্দ্র তো সেই বাচ্চার দিকে সাভিলাষে তাকালেনি, এমনকি বৃহস্পতিও তাঁকে বেশ পছন্দ করে ফেললেন। এবারে প্রশ্ন উঠতে আরম্ভ করলো, বালকটি কার? দেবতারাও বারবার জিজ্ঞেস করতে আরম্ভ করলেন, কিন্তু তারা একেবারে নিরুত্তরা। মায়ের এই নিরুত্তর স্বভাব দেখে ছেলে পর্যন্ত রেগে উঠছে। অবশেষে সেই ব্রহ্মার অনুরোধে তারা স্বীকার করলেন ছেলেটি চন্দ্রের। ব্রহ্মা সানন্দে শৈশব প্রাজ্ঞ ছেলের নামকরণ করলেন বুধ। এক্ষেত্রে আমাদের ছোট্ট একটু টিপ্পণী এই যে, আপনারা দেখছেন তো নামগুলি, বৃহস্পতি, চন্দ্র, তারা, বুধ, এগুলি সবই তো আমাদের গ্রহ নক্ষত্রের নাম। হয়তোবা জন্মকুলে খানিক অলৌকিকতা এবং দেব মাহাত্ম্য খ্যাপন করে চন্দ্রবংশকে একটা মর্যাদার আসন দেওয়াটা এখানে জরুরি ছিল। একই সঙ্গে তারাহরণ, গর্ভপাত ইত্যাদির মাধ্যমে একটা মনুষ্যোচিত ব্যবহারও এখানে অনুসূত হলো। চন্দ্রের পর বুধের জীবন সঙ্গিনীর মতো তো রীতিমতো আধুনিক বিতর্কের ছায়া পড়েছে। বিষ্ণু পুরাণ জানিয়েছে মনুর স্ত্রী ইচ্ছা করেছিলেন তার একটি মেয়ে হোক। তাতে যাজ্ঞিকের যজ্ঞ প্রভাবে তার একটি মেয়ে হলো। মেয়েটির নাম ইলা। এই ইলা মিত্রা বরুণের প্রভাবে মনুর পুত্র হয়ে উঠলেন এবং তার একটি পুত্র পুরুষ নামও হলো। তার নাম সুদ্যুম্ন। এই লিঙ্গ পরিবর্তনের ঘটনাটাকে ট্রান্সসেক্সুয়ালিজম বলবো কিনা জানি না, তবে মহাভারত সেই কালে এমন একটা জীবন উদাহরণ দিয়েছেন, এটাই ভীষণ আধুনিক লাগে। পুরাণ বলেছে
সদ্যুম্ন মনুপুত্রের উপর আবার নাকি দেবতার অভিশাপ নেমে এলো, তিনি আবারও ইলা হলেন। এমন কন্যা অবস্থায় ইলা যখন চন্দ্রপুত্র বুধের আশ্রমের কাছাকাছি ঘোরাফেরা করছেন, তখনই পারস্পরিক আকর্ষণে তাঁদের মিলন হলো এবং ইলার গর্ভে বুধের পুত্র হলো, তার নাম পুরুরবা। ইলা নাকি আবারও পুরুষ হয়েছিলেন, এর আগে মেয়ে ছিলেন, এবং আগে মেয়ে ছিলেন বলে রাজ্য পাননি। তাঁকে প্রতিষ্ঠান বলে একটা জায়গা দেওয়া হয়েছিল এবং ইলা সুদ্যুম্ন পুত্র পুরুরবাকেই সেই রাজ্য দান করেন। পুরুরবা কিন্তু বুধের পুত্র হওয়া সত্ত্বেও প্রধানত ইলার ছেলে ঐল পুরুরবা হিসেবেই বেশি বিখ্যাত হচ্ছিলেন। হয়তো মা ইলার জীবনে ট্রান্সসেক্সুয়ালিজমের ব্যাপারটা বেশি প্রথিত হওয়ায় পিতার নামের চেয়েও পুরুরবা ইলার নামেই বেশি বিখ্যাত হয়েছিলেন। পুরুরবা যেমন সুন্দর দেখতেন, তেমনই তেজস্বী। তৎকালীন দিনের ব্রাহ্মণ প্রভাবে রাজা হিসেবে তিনি প্রতিষ্ঠান নগরকে যথেষ্ট পরিমাণ উন্নত করেছিলেন, এবং সেটা এতটাই যে হস্তিনাপুরী প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত এই বংশের বড় বড় রাজা যজাতি, পুরু, দুষ্যন্ত, ভরত সকলেই এই প্রতিষ্ঠানে রাজত্ব করে গেছে। প্রতিষ্ঠান নগরের অবস্থিতি ছিল এলাহাবাদের উল্টো দিক ঝুসি নামে একটা জায়গায়। গঙ্গার ধার বরাবর এই জায়গাটাকে এখনও প্রতিষ্ঠানপুর বলেন অনেকে। পুরুরবা এখানেই রাজত্ব করতেন। চন্দ্রবংশে পুরুরবাই বোধহয় সেই প্রধান মৌলপুরুষ, যার সময় থেকে ঈষৎ আলোকিত যে পিতৃ পরিচয়, আকাশের চাঁদ, বুধ গ্রহ এবং ইলার মতো দ্বৈত যৌনতার বিষয় থেকে সরে গিয়ে প্রথম একটা পার্থিব মানুষকে দেখতে পাচ্ছি। এই বংশে পরবর্তীকালে বহু বিখ্যাত রাজারা অনেকেই জন্মেছেন। একেবারে নহুষ যজাতি থেকে আরম্ভ করে দুষ্যন্ত ভরতকুরু এবং সর্বশেষে কৃষ্ণ পাণ্ডব কৌরব, সকলের বংশমূল পুরুরবা, এবং তারা হয়তো পুরুরবার চেয়েও হাজার গুণ বেশি বিখ্যাত। কিন্তু তাই বলে পুরুরবার বিখ্যাতি কিছু কমে না। তিনি বোধহয় সেই প্রথম পার্থিব পুরুষ, যার জন্য পার্থিব প্রেমকল্প প্রথম বুঝতে পেরেছি আমরা। তিনি বোধহয় প্রথম সেই পুরুষ যার কামনায় স্বর্গসুন্দরী উর্বশী স্বর্গ ছেড়ে নেমে আসেন ভূঁয়ে, এবং তিনি বোধহয় প্রথম সেই পার্থিব পুরুষ যার জন্য আমাদের অন্যতম শ্রেষ্ঠ কলা নাটকের উৎপত্তি ঘটেছে। কালিদাসের বিক্রমর বর্ষীয় নাটকের নায়ক বিক্রম আদিপুরুষ পুরুরবার ছায়া মাত্র। পুরুরবা এমনই এক পুরুষ যে পুরুষ মানুষ হওয়া সত্ত্বেও পৌরাণিকেরা তার সুপুরুষের কথা না বলে পারেননি। সগুণশ্চ সুরূপশ্চ প্রজারঞ্জন তৎপর। মনের মধ্যে তার রাজোচিত উৎসাহ উদ্যমের কোনো অভাব ছিল না, ফলে শত্রু রাজ্যের কাছে তিনি ছিলেন কৃতান্তের মতো। অন্যদিকে তাঁর আদেশ নির্দেশের মধ্যে এমনই এক ব্যক্তিত্ব ফুটে উঠত যে মাথা নুয়ে তাঁর আদেশ নির্দেশ পালন করা ছাড়া গত্যন্তর থাকত না। সদৈব সাহস শক্তিশ্চ প্রভু শক্তিস্তথোত্তমা। মর্তলোকে এই গুণী রাজাকে উর্বশী আগে থেকেই চিনতেন। পুরাণগুলিতে যেমন আছেন তাতে দেখেছি মিত্রা বরুণের শাপ, দেবী ভাগবত পুরাণে কিন্তু প্রজাপতি ব্রহ্মার দ্বারা শাপগ্রস্ত হয়েছেন উর্বশী। ব্রহ্ম শাপাভিতপ্তা লাভ করেই উর্বশী স্বর্গ ছেড়ে নেমে আসলেন ভূয়ে, আর স্বামী হিসেবে বরণ করে নিলেন পুরুরবাকে। উর্বশী নাকি তার নাম ধাম আর গুণগান শুনেই মুগ্ধ হয়েছিলেন, শ্রুতর বশীভূতা। কিন্তু বিভিন্ন পুরাণের অন্য জায়গাগুলো ঘাঁটলে বোঝা যাবে উর্বশী পুরুরবাকে পূর্বে দেখে থাকবেন।